নির্বাচন ঠেকাতে বিভ্রান্তি ছড়াচ্ছে অনেকে, বললেন মির্জা ফখরুল। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে একটি শক্তি। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেরোতে যেতে হবে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিশিষ্টজনদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়। সংস্কারের পক্ষে থাকলে যে কোনো দলকে সঙ্গী করার ঘোষণা ডাক্তার শফিকুরের। My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. শেষ দিনে এখন পর্যন্ত 16 জনের প্রার্থিতা প্রত্যাহার। এ মাসেই সব কেন্দ্রে বসছে সিসি ক্যামেরা। লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার। চিফ অ্যাডভাইজার বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তার জানাজা সম্পন্ন। গুরুতর আহত 3 জনের চিকিৎসা চলছে সিএমএইচে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আসছে সংসদ নির্বাচনে ঠিক হবে দেশ উদার গণতান্ত্রিক পথে হাঁটবে নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধীদের হাতে যাবে। রাজধানীতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, একটি পক্ষ সারাক্ষণ মারামারি ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, এর বিপরীতে দেশ গঠনে নিজের পরিকল্পনা তুলে ধরছেন তারেক রহমান। নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে বেইমানি করা হলেও সংস্কারে বিএনপির হ্যাঁ আছে বলেও জানান তিনি। ইতিহাসের একটি উজ্জ্বল নক্ষত্র। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। আমরা যদি নিজেদেরকে ওরকম দূরদৃষ্টি সম্পন্ন করার চেষ্টা না করি তাহলে বৃথাই তার জন্মদিন উদযাপন করা। বাংলাদেশের রাজনীতিটা এই পাগলামির একটা চূড়ান্ত পর্যায়ে জায়গায় গেছে। 2023-এর 28শে অক্টোবর সেই তাণ্ডবের দিন আমরা দেখেছি একটি রাজনৈতিক দল অত্যন্ত সুন্দরভাবে তাদের কর্মসূচি সম্পন্ন করে ধীরে সুস্থে বাড়িতে ফেরত গেছে। সেদিনই আমাদের বোঝা উচিত ছিল যে এই দলটির সঙ্গে ফ্যাসিস্টদের কোনো যোগাযোগ আছে। বিএনপি মহাসচিব বলেন, যে সংস্কার নিয়ে সরকারের উপদেষ্টারা প্রচার চালাচ্ছেন 2022 সালেই বিএনপি তা বলেছে। বিএনপির বিপক্ষে সংস্কার নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে একটি পক্ষ। সংস্কার যেটুকু হয়েছে, যেখানে একমত হয়েছি সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই সেটা আমাদের হ্যাঁ আছে, না নাই। কিন্তু তোমরা কারসাজি করেছে, তোমরা কিছুটা বেইমানি করেছে। আমার বলতে কোনো দ্বিধা নেই, যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছ। জনগণের বৃহত্তর স্বার্থে আমাদের কাছে যেটা গ্রহণযোগ্য নয় সেটাও আমরা মেনে নিয়েছি। ঠিক আছে, পরে পার্লামেন্টে কি দেখা যাবে। অতীতে দেশের স্বাধীনতাকেই যারা বিশ্বাস করেনি তারা পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপিকে ঠেকাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা প্রকাশ করেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরজবস্তি করে। একটি হলো বাচ্চা আর কি বড়, বাচ্চাদের সব সিট পেতে হবে, ওদের সরকার ক্ষমতায়। আর আপনারা বলেন যে বিএনপি চাঁদাবাজি করে। কজন চাঁদাবাজকে এই সরকার গ্রেফতার করেছে? আমরা মনে করি যে রাজনীতি করছেন, রাজনীতি করেন সিধা রাস্তায় করেন। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেরোতে যেতে হবে। হায় হায়, চিন্তা করেন। তাহলে আর আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ইমান আনা, এগুলোর দরকার নাই নাকি? এরা হচ্ছে এই মুনাফিকি করে। অনেকে নির্বাচন হতে না দেওয়ার হুমকি দিচ্ছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। ওরা আবার বড় গোড়ায় বলে নির্বাচন হতে দেবে না। জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি, জনগণ যদি বাদ দেয় বাদ দিয়ে দেব। এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে।
নেতারা বলেন, আধুনিক বাংলাদেশ গড়ার জন্য জনগণ যখন উন্মুখ হয়ে আছে, তখন আবারও বিভ্রান্তি সৃষ্টি করতে চায় একটি পক্ষ। বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের জন্য আমরা ঐক্যবদ্ধ হই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়া এবং বাংলাদেশে নিযুক্ত নর্ডিক অঞ্চলের রাষ্ট্রদূতরা। সকালে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নর্ডিক অঞ্চলের সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের 3 রাষ্ট্রদূত। এছাড়াও বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূতরা খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান। একই সাথে স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় সভায়। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ নির্বাচনের পরিবেশ ও দেশের নিরাপত্তা সহ বিভিন্ন দিক নিয়ে কথা হয়। এ সময় আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গত 17 বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বরা। উদ্বোধনী বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান জানান, দুর্নীতি বিরোধী বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানান তিনি। সামিটের দ্বিতীয় পর্যায়ে অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আধুনিক ও নাগরিক অধিকার সুরক্ষিত থাকে এমন দেশ গঠনে কাজ করছে জামায়াত। দেশ বিদেশের নানা প্রোপাগান্ডা রুখতে যুক্তির মাধ্যমে তারা এগিয়ে যাবে বলে জানান তিনি। We want to rebuild a new Bangladesh. Questions that you want to ask. We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. রাজধানীর করাইলবাসীর দোয়া মাহফিলে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ও জুবাইদা রহমান। সেখানে সরাসরি চলে যাচ্ছি আমরা। দর্শক, এই মুহূর্তে সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল। তার কাছ থেকে সেখানকার অবস্থা একটু জেনে নিতে চাই। আরিফিন, বিএনপি চেয়ারম্যান এই মুহূর্তে কোথায় রয়েছেন? দোয়া অনুষ্ঠান শুরু হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। এখন পর্যন্ত দোয়া অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং সকাল থেকে মূলত কোরআন খতমের আনুষ্ঠানিকতা ছিল, সেটি সম্পূর্ণ হয়েছে খানিক আগেই, অর্থাৎ আপনার সঙ্গে কথা বলার ঠিক 5 থেকে 7 মিনিট আগেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তারা এসে হাজির হয়েছেন আজকের এই দোয়ায়। এবং এরই মধ্যে করাইলবাসীর পক্ষ থেকে একজন বাসিন্দা কথা বলছেন। এর বাহিরে যদি বলি যে পুরো করাইল যে বস্তি, তার সামনে যে টিএনটি মাঠ রয়েছে, সে টিএনটি মাঠে আসলে তিল ধারণের ঠাঁই নেই। পুরো করাইল বস্তির যত মানুষ রয়েছেন, নারী পুরুষ নির্বিশেষে, ঘরের ছোট্ট শিশু থেকে শুরু করে সবাইকে নিয়ে অনেকে এখানে এসছেন, যারা তারেক রহমানকে এক নজর দেখার জন্য এসছেন। কেউ কেউ খালেদা জিয়ার আর এই করাইল বস্তির জন্য তার যে অবদান, সেই অবদানের কথা বলছেন এবং সেই সঙ্গে বিএনপি সরকারের আমলে এই বস্তিবাসীর জন্য যে উন্নয়ন প্রকল্প ছিল, সেই প্রকল্পগুলোর কারণেই মূলত মানুষ এখানে ভিড় করছেন এবং প্রত্যাশা জানাচ্ছেন যে আগামীতে বিএনপি ক্ষমতায় এলে আবারও যেন তারা এই করাইল বস্তির জন্য, করাইল বস্তির যারা বাসিন্দা রয়েছেন তাদের জন্য যে স্থায়ী নিবাস তৈরি করা হয় এবং সার্বিকভাবে তাদের জন্য যেন উন্নত এবং অগ্রসর করার জন্য পরিকল্পনা না হয়, সেই দাবি তারা জানাচ্ছেন। এবং এখন পর্যন্ত আসলে যেহেতু এটি একেবারে সমাবেশের মতো আয়োজন নয়, দোয়ার আয়োজন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে এই আয়োজনটি করা হয়েছে
এবং এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তিবাসী থেকে পক্ষ থেকে আরেকজন নারী বাসিন্দা কথা বলছেন এবং এই জায়গায় বলে যদি কয়েক হাজার মানুষ কিন্তু আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যদিও বিএনপির পক্ষ থেকে শুধুমাত্র করাইলবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারাই এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন এবং এই জায়গায় তারা বাহিরের যে কোনো ইউনিট থেকে অর্থাৎ পাশের যেই বিভিন্ন থানা কিংবা বিভিন্ন ইউনিট রয়েছে সেই ইউনিট থেকে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। শুধুমাত্র আজকের এই দোয়া মাহফিলে স্বাভাবিকভাবেই করাইলের যারা বাসিন্দা তারা এসে যোগ দিয়েছেন এবং তারা জানেন যে তারেক রহমান মূলত ঢাকা 17 আসনের বিএনপির প্রার্থী এবং তিনি এই করাইল বস্তিরও যে অঞ্চলটা রয়েছে, যে এলাকাটি রয়েছে সেই এলাকারও তিনি একজন জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী হয়েছেন। ফলে স্বাভাবিকভাবে তারেক রহমানের কাছ থেকেও মানুষের প্রত্যাশা যেমন রয়েছে তেমনি বিএনপি প্রধান হিসেবে তার কাছে প্রত্যাশা আরও বেশি রয়েছে এবং বারবার যে এই করাইল বস্তিতে আগুন লাগে সে আগুনে যে ক্ষতি হয় সেই ক্ষতি থেকে সেরে ওঠার জন্য স্থায়ী যে নিবাস সেই সঙ্গে স্থায়ী তাদের জন্য যে কর্মসংস্থান সেই কর্মসংস্থানের বারবার দাবি জানাচ্ছেন এবং সবাই বিএনপিকে এবং বিশেষ করে ধানের শীষের যে প্রার্থী তারেক রহমানকে সমর্থন দেওয়ার জন্য তারা তাদের যে অঙ্গীকার সেই অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করছেন। সব মিলিয়ে খানিক বাদেই মোনাজাত হবে, সেই মোনাজাতের পরপরই তারেক রহমান কথা বলার সম্ভাবনা রয়েছে। যদি হয় নিঃসন্দেহে সেই খবর আপনাদেরকে জানাবো। চলে যাচ্ছে স্টুডিও। নিশ্চয়ই আরিফিন, অনেক ধন্যবাদ আপনাকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঢাকার 13টি আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন 6 জন প্রার্থী। এর মধ্যে জামায়াতের 1 জন, খেলাফত মজলিসের 2 জন, বাংলাদেশ খেলাফত মজলিসের 1 জন, গণসংহতি আন্দোলনের 1 জন ও গণফোরামের 1 জন। অন্যদিকে ইসি সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গেলেন কুমিল্লা 4 ও চট্টগ্রাম 2 আসনের বিএনপি প্রার্থী। রাজশাহী 5 আসনের স্বতন্ত্র প্রার্থী রায়হান কায়সার হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন আজ। ঢাকা 17 আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা প্রত্যাহার করলেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। ঢাকা 18 আসনে জামায়াতের প্রার্থী আশরাফুল হক ও ঢাকা 15 আসনের গণফোরামের প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়ন প্রত্যাহার করেছেন। আজই নিশ্চিত হবে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা। বুধবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর 22 জানুয়ারি থেকে পুরোদমে প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট 2568টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তবে রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বাছাইয়ে 723 জনের নাম বাদ পড়ে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ পাওয়ায় 645 জন আবেদন করেন, যার মধ্যে 419 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার বৈধ তালিকায় থাকা 6 জনের নাম আপিল প্রক্রিয়ায় শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। এ বিষয়ে আরও তথ্য জানব। নির্বাচন কমিশন ভবনে রয়েছেন সহকর্মী হাসান মিসবা, যাচ্ছে তার কাছে। মিসবা, কতজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন? নির্বাচন কমিশনের পাশে এখানে আঞ্চলিক নির্বাচন একটি অফিস আছে, সেখানে ঢাকা 13 এবং 15 আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এই সকাল থেকে আমরা 2 আসনের 2 জন প্রার্থীকে প্রত্যাহার করতে দেখেছি। ঢাকা 13 আসন থেকে মুরাদ হোসেন, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছিলেন। দলীয় সিদ্ধান্তের কারণে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আর এখন থেকে মিনিট 20 আগে আরেকজন প্রার্থী, গণফোরামের প্রার্থী শফিকুল ইসলাম, তিনিও তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি বলেছেন তার গ্রামের বাড়ি বগুড়া, সুতরাং তারেক রহমানের সম্মানে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আর এর বাইরে নির্বাচন কমিশনে এখন থেকে 1 ঘন্টা আগে সুইডিশ অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত নিকোলাস উইক্স তিনি এসেছেন, 1 ঘন্টার মতো বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। এরপর প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন যে সুইডিশ রাষ্ট্রদূত জানতে চেয়েছেন নির্বাচন কিভাবে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পোস্টাল ব্যালট সব মিলিয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি জানতে চেয়েছেন এবং আলোচনা হয়েছে, তেমনটি জানিয়েছেন আক্তার আহমেদ। আর এই মুহূর্তে বিকাল 4টা পার হয়ে গেছে। এখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশনের একটি বৈঠক চলছে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো প্যানেল অর্থাৎ যারা কমিশনার আছেন তারা সবাই সেখানে উপস্থিত আছেন। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়েছেন। মূলত সেখানে পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং নির্দেশনা দেওয়া হবে। মিসবা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর করাইলবাসীর দোয়া মাহফিলে এই মুহূর্তে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান
তারেক রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে, তাদের সন্তানরাও যাতে চিকিৎসা পেতে পারে, তাদের সন্তানরাও যাতে একইভাবে ঠিক আমি নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। প্রেস সচিব জানান, ঝুঁকিপূর্ণ ২১,৯০০ কেন্দ্র সহ ৪১,০০০ ভোট কেন্দ্রে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা, যা ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। নিকারের সভায় এছাড়াও বেশ কিছু প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের ১১৯তম সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য, যেখানে অনুমোদন পায় ১১টি প্রস্তাব। ১১৯তম সভা শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে জানানো হয়, রাজস্ব নীতি ও রাজস্ব বোর্ড আলাদা হচ্ছে, এজন্য দুটি বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যা বাস্তবায়ন শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। সিদ্ধান্ত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা বিভাগ এখন থেকে একীভূত হয়ে কাজ করবে। মন্ত্রণালয়ের কার্যক্রমে পুনরায় গতি ও সমন্বয় ফিরিয়ে আনার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সদর অনুমোদন গ্রহণ করা হয়েছে। নির্বাচন নিয়ে শঙ্কা বা অনিশ্চয়তা নেই জানিয়ে প্রেস সচিব বলেন, নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন। উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো আনসার্টেনটি নেই এবং নির্বাচন খুব ভালো হবে, ফ্রি, ফেয়ার, পিসফুল, ফেস্টিভ হবে। ব্রিফিংয়ে উপপ্রেস সচিব জানান, ঝুঁকিপূর্ণ ২১,৯০০ কেন্দ্র সহ ৪১,০০০ ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন চলছে, যা ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে। প্রতিটা কেন্দ্রে কমপক্ষে ৬টা সিসি ক্যামেরা এই কেন্দ্রগুলোতে থাকবে। ইতিমধ্যেই এই কার্যক্রম সব জায়গায় শুরু হয়ে গিয়েছে এবং অনেক জোরে সোরে চলছে। এই যে ৪২,০০০ কেন্দ্র, এই কেন্দ্রগুলোতে আমরা আশা করছি যে নির্বাচনের আগেই সম্ভব হলে ৩১ জানুয়ারির মধ্যেই কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। নিকারের এই সভায় গাজীপুর উত্তর পূর্বাঞ্চল, নারায়ণগঞ্জ দক্ষিণ পূর্বাঞ্চল, নরসিংদীর রায়পুরা ও কক্সবাজার মাতারবাড়ি নামে ৪টি নতুন থানার অনুমোদন দেওয়া হয়েছে। থানা স্থাপন এর প্রস্তাব অনুমোদিত হয়েছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা আরও একবার যেতে চাই রাজধানীর কয়েলবাসীর দোয়া মাহফিলে। সেখানে এই মুহূর্তে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যদি মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা এখানে করতে চাই। আল্লাহ যদি রহম করেন, আমরা চাই
বিএনপির একটি পরিকল্পনা হচ্ছে দেশের মানুষের কাছে আল্লাহর রহমতে স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। আমরা চাই কড়াইলবাসী আমরা যেই কাজগুলি একটু আগে আপনাদের সামনে তুলে ধরলাম, এই কাজগুলো আল্লাহর রহমতে যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ একই সাথে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, আপনাদেরকে যাতে দূরে যেতে হাসপাতালে না হয়, আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে, সবকিছু থাকবে। এইভাবে আমরা আপনাদের এই এলাকাটাকে গড়ে তুলতে চাই, এইভাবে সাজিয়ে তুলতে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো করতে হলে দুটো বিষয় দরকার। এক, আপনাদের দোয়া, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে যাতে যেই কথাগুলো আপনাদের জন্য, যেই কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি, সেই কাজগুলো করার জন্য যাতে আল্লাহ আজকে আমাদেরকে রহম করেন। এখানে একটু পরে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই দোয়ায় আমি মাওলানা সাহেবকে অনুরোধ করব যে যেই কথাগুলো আপনাদের জন্য আমরা যা করতে চাই, সেই কাজগুলো যাতে আপনাদের জন্য আমরা করতে পারি, সেই জন্য হাত তুলে যাতে আল্লাহর দরবারে আজকে আমরা দোয়া করতে পারি। আল্লাহ যদি সহায় থাকে, যেই কথাগুলো আপনাদের সামনে আমরা বলেছি, যেই কথাগুলো আমি আপনাদের সামনে বলেছি, প্রত্যেকটি কাজে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। একমাত্র চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তার জানাজা সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব ৭-এর কার্যালয়ে জানাজা সম্পন্ন হয়। সোমবার বিকেলে একটি আভিযানিক দল জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। গুরুতর আহত হন ৪ জন র্যাব সদস্য। পরে তাদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ মোতালেবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত ৩ জনের চিকিৎসা চলছে সিএমএইচে। এই ঘটনার পর থেকেই জঙ্গল সলিমপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, এই ছিল যমুনা নিউজ।